সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউর দ্বিতীয় ক্লাসে 49তম বিসিএস এর যেটা স্পেশাল বিসিএস শিক্ষার গণিত অংশ, তাই না, বিষয়ভিত্তিক অংশ গণিত ক্লাসের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নিই। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি আর লাইভ এমসিকিউর সাথে অনেকদিন ধরে আছি। তো আমাদের আজকের যে টপিক, আমরা গত ক্লাসে যা পড়ছিলাম প্রথম টপিক, তারপরের টপিকগুলো হচ্ছে আমরা আজকে যেটা নিয়ে সাজাচ্ছি সেটা হচ্ছে সামেশন অফ ফাইনাইট অ্যালজাব্রিক অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক সিরিজ। ঠিক আছে, এই সিরিজগুলো ফাইনাইট হবে। তারপর হচ্ছে পলিনোমিয়ালস অ্যান্ড দেয়ার রুটস। ঠিক আছে, মানে হচ্ছে বহুপদী এবং তাদের মূল। ঠিক আছে, এরপর হচ্ছে সিনথেটিক ডিভিশন, তাই না। এই সিনথেটিক ডিভিশনের আরেকটা নাম হচ্ছে হোনার্স স্কিম। আর হচ্ছে কি ডেকার্টেস রুলস অফ সাইন, তাই না, আমরা পড়ছি। এটার নাম লেখা হচ্ছে ডেসকার্টে, কিন্তু আমরা তো জানি যে এটার উচ্চারণ হবে কি ডেকার্টে, রুল অফ সাইন্স। আচ্ছা, এরপর হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট। আমরা যারা সিলেবাসটা নিয়ে একটু পর্যালোচনা করেছি তারা জানি যে এইগুলো টপিক আছে। এরপর হচ্ছে রিলেশন বিটুইন রুটস, এটা আসলে আর কিছুই না, আমরা যে পড়ছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c, তারপর কিউবিক ইকুয়েশন যেটাতে কিউব ছিল, তাই না। এইগুলার নিয়ে যেই সব কথাবার্তা, যে তাদের মূলদয়ের যোগফল কেমন হবে, তারপর মূলদয়ের গুণফল কেমন হবে, এগুলা নিয়ে যে কথাবার্তা, তাই না, এইগুলা নিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা সাজানোর চেষ্টা করছি। তো আজকের ক্লাসটা একটু বড়ই হবে, কারণ এই টপিকগুলো একটু লেন্দি টপিক, আমরা একটু তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এইখানে দেখেন যে আমাদের ক্লাসের মধ্যে আমরা কি কি পড়বো। যে ডেফিনেশন অফ এরিথমেটিক প্রোগ্রেশন, আমরা জানি এরিথমেটিক প্রোগ্রেশন কি, জিওমেট্রিক প্রোগ্রেশন কি, তারপর কি আছে আর জিওমেট্রিক হারমোনিক প্রোগ্রেশন কি, কোয়াড্রেটিক প্রোগ্রেশন একটা আছে, ওইটাও পড়বো। এরপর হচ্ছে এগুলো সলভ করার জন্য আমরা কি মেথড অফ ডিফারেন্স ইউজ করি। যদি প্রোগ্রেশনটা জিওমেট্রিক অথবা এরিথমেটিক কোনোটার মধ্যেই না পড়ে, তখন আমরা কি মেথড অফ ডিফারেন্সটা ইউজ করি, তাই না। এরপর হচ্ছে আমরা বহুপদী সম্পর্কে জানবো, বহুপদীর সংজ্ঞা, পলিনোমিয়াল কি। এরপর হচ্ছে সিনথেটিক ডিভিশনটা কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমরা জানবো। তারপর রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস। তো এইটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, যেহেতু এইটা আমাদের এসএসসি সিলেবাসের মধ্যে আছে এবং এটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এবং সুযোগও অনেক বেশি, এখান থেকে প্রচুর এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে যে এরিথমেটিক প্রোগ্রেশন, আমরা জানি যে আমাদের যতগুলা নাম্বার দেওয়া থাকবে ওইগুলোকে আমরা যোগ করব এবং সমপরিমাণ, মানে যতগুলো নাম্বার দেওয়া থাকবে সেটাকে আমরা ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা পেয়ে যাব, তাই না। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে কি কি থাকে, এ থাকে, এ প্লাস ডি থাকে। এই ডিটার নাম কি, এই ডিটার নাম হচ্ছে কমন ডিফারেন্স, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব বা পরবর্তী স্লাইডে দেখব। যে দেখেন এ সমান হচ্ছে ফার্স্ট টার্ম, আমরা জানি প্রথম পদ, ডি হচ্ছে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে কি সাধারণ অন্তর, এন হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে মোট কতগুলো টার্মস এখানে আছে। আর এইখানে এটা এল একটা দেওয়া আছে, এটা হচ্ছে এনতম পদ। এল মুখস্থ রাখতে হবে, নট নেসেসারি, আমরা এন টার্ম মনে রাখি। এন টার্ম আমরা কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা সবাই আমরা জানি, আমরা পড়ে আসছি। যারা ভুলে গেছি তারা আবার একটু রিভিশন করে নিব আর কি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, তাই না, যে এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু টুয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এন সংখ্যক রাশির বা এন সংখ্যক পদের যোগফল, সেটাকে আমরা এভাবে প্রকাশ করব। আরেকটা হচ্ছে তুমি যদি ইয়াটা জানো, যে এই যে শেষ পদটা যদি জানি বা এনতম পদটা যদি জানি, এটার কিন্তু একটা ভার্সন হচ্ছে এটা, যে এ প্লাস এল ডিভাইডেড এন বাই টু এ প্লাস এল। ঠিক আছে, তো এটা আমার মনে হয় যে এটা আপনারা মনে রাখলেও পারেন, না রাখলেও পারেন, সমস্যা নাই, কারণ আমাদের বেসিক সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে দেখেন জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনটা আসলে কি, জিওমেট্রিক প্রোগ্রেশনটা হচ্ছে কনসিকোয়েন্স, যেটার মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত বজায় রেখে বাড়তে থাকবে, তাই না। যেমন আমরা যদি প্রথমে লিখি 2, তারপরে যদি লিখি 4, তারপরে যদি লিখি 8, তারপরে যদি লিখি 16, তাহলে কি দ্বিতীয় পদে আর সমান কি হবে, সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই কত, ফার্স্ট টার্ম, তাই না।
সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। তো দেখেন এইটারে যদি আমি 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 2, 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 2, এটাকে যদি আমি 16কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 2, তাই তো। এই জন্য এটার নাম হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়তেছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এটা তো আমরা বলেই ফেলছি যে এই হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কি কমন রেশিও, এন হচ্ছে নাম্বার অফ টার্মস। আচ্ছা, এখন জিওমেট্রিক প্রোগ্রেশনের সামেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। যেমন এস এম ইজ ইকুয়াল টু, আর এই শর্তগুলা সরাসরি কিন্তু শর্ত চলে আসবে যে আর যদি ইকুয়াল টু আর নট ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে, আর এর মান 1 হলে কি হবে, ঠিক আছে। আর যদি নট ইকুয়াল টু 1 হয় তখন হচ্ছে কি 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আর এর মানটা যদি 1 থেকে ছোট হয়, তাই না। আরেকটা হচ্ছে কি আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আর টু দি পাওয়ার এনটা সামনে চলে আসবে। এই সূত্রগুলো আমাদের জানা আছে, তারপর আমরা একটু রিভাইজ করে নিব আর কি গণিতে যখন আমরা ইউজ করতে যাব। আচ্ছা, আর আর এর মানটা যদি 1 থেকে -1 থেকে 1 এর মাঝখানে হয় তখন আমরা কি করব, ঠিক আছে। মানে যদি ইনফিনিটিতে গিয়ে আমাদেরকে যোগ করতে হয়, ইনফিনিটি সংখ্যক আমাদের টার্ম যদি যোগ করতে বলে, অর্থাৎ একটা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বের করো, তখন আমাদের এই ফর্মুলাটা হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। যদি অসীমতক সমষ্টি বের করতে বলে বা ইনফাইনাইট সংখ্যক টার্মসের সমষ্টি বের করতে বলে, সামেশন বের করতে বলে, তখন হচ্ছে কি প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, মানে সাধারণ অনুপাত, তাই না। এটা ছিল কি ফার্স্ট টার্ম, আর এটা ছিল কি কমন রেশিও। তো এগুলো আমাদের সবারই জানা আছে, এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করতেছি না। মেথড অফ ডিফারেন্স, মেথড অফ ডিফারেন্সটা গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো একটা সিরিজের nth টার্ম বের করতে পারি, nth টার্ম যদি বের করতে পারি, তাহলে আমাদের ওই সিরিজটাতে আমরা কিভাবে সূত্রটা লিখতে পারবো যে Sn সমান কি nth টার্ম যদি আপনার un সমান যদি আমি এইভাবে লিখতে পারি vn মাইনাস vn মাইনাস 1, তখন আমার Sn সমান কত হয়ে যাবে vn মাইনাস v নট, তাই না। যদি এরকম, আর যদি un সমান এরকম হয় vn মাইনাস 1 মাইনাস vn, আচ্ছা আমরা এটা পরবর্তীতে পড়বো, পরবর্তী স্লাইডে এটা আছে, তাহলে v নট মাইনাস vn। এই যে কমন মেথড অফ ডিফারেন্স দিয়ে আমরা অঙ্ক করব, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে অনার্সে আমরা এটা প্রমাণ করা শুরু করেছি আর কি। এর আগে তো আমরা এসএসসি অথবা এসএসসি লেভেলে ওইগুলা করছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক, জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্ক করা হয়েছে। তো মেথড অফ ডিফারেন্সটা আমরা দেখি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে ইউআর, এই যে দেখেন এখানে লেখা আছে, যদি ইউআর কে যদি ভিআর মাইনাস ভিআর মাইনাস 1 লিখতে পারি তাহলে এসএন, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কি হবে ভিএন মাইনাস ভি নট। আর যদি আর মাইনাস 1 ভিআর লিখি তাহলে কি এসএন সমান কত হবে ভি নট মাইনাস ভিএন। আমরা এই যে একটা উদাহরণের মাধ্যমে যদি এখান থেকে দেখেন যে সামেশন অফ এই সামটা দেখেন আপনি, এই যে এই সংখ্যাটা এখানে কি বলা আছে, আমরা যদি এই ধারাটা লিখতে চাই তাহলে এই ধারাটা কত হচ্ছে, এই যে দেখেন সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1, আর এখানে 1 লিখলাম, তাই তো, এখানে n লিখলাম। এই ধারাটা যদি আপনি কে এর মান প্রথম 1 বসান তাহলে 1 ইন্টু 2, তারপর এটা কত হচ্ছে 1 2 ইন্টু 3, কে এর মান 2 বসালাম, তাই না। এরপরে কত হচ্ছে 1 3 ইন্টু 4, এইভাবে চলতে থাকবে, তাই না, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে un আমরা কি লিখতে পারি, এই যে এটা 1 বাই কে ইন্টু কে প্লাস 1, তাই তো। এইটাকে আমরা দুইটা ভাগে লিখব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 1 বাই কে মাইনাস 1 বাই কে প্লাস 1, তাই তো, 1 বাই এ কে 1 বাই কে প্লাস 1। তাহলে un সমান আমি কি লিখতে পারতেছি, এটা হচ্ছে vn মাইনাস 1, আর এটা কি vn। আমরা যদি আগের ইয়াতে সূত্রটাতে দেখি, দেখেন এই যে vn মাইনাস 1 কত vn, তাহলে আমাদের সূত্র কোনটা হবে, এখানে প্রমাণ করতে হলে ভি নট মাইনাস ভিএন, ভি নট মাইনাস ভিএন, ঠিক আছে। তাহলে আপনি ভিএন সমান এখানে কত পাচ্ছেন, আমাদের টার্মে যদি যাচ্ছি আমরা, এই যে তাহলে এখানে ভিএন সমান কোনটা হচ্ছে, ভিএন সমান হচ্ছে 1 বাই কে প্লাস 1,
তারপর আপনি ইজিলি যোগ করতে পারেন। এখানে vn যদি এটা হয় তাহলে v নট সমান কত হবে 1, তাহলে আপনার sn টা সমান কত হচ্ছে v নট মাইনাস vn, তাহলে v নট হচ্ছে 1 আর এটা হচ্ছে কত 1/k+1। তো বোঝা গেল আমরা কিভাবে মেথড অফ ডিফারেন্সটা দিয়ে ম্যাথ করতে পারবো। মেথড অফ ডিফারেন্সটা আপনাদের ফান্ডামেন্টাল বইও আছে, এরপরে হচ্ছে আমাদের নিবন্ধনের বইও আছে, ভালো করে দেওয়া আছে এবং এখান থেকে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনার কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে আসতে পারে আপনার এনতম মানে পদ অর্থাৎ ইউএন বের করো, এনথ টার্ম বের করো, এটাই বেশিরভাগ আসার সম্ভাবনা। সমষ্টি খুব কম দেওয়ার চেষ্টা করবে, আর সমষ্টি দিলে ইজি, যেমন এরকম সমষ্টি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই পার্শিয়াল ফ্র্যাকশনটা এখানে কিন্তু লেখা আছে যে আমি যখন পার্শিয়াল ফ্র্যাকশন করতেছি এটা বাদ, এরকম বাদ যাইতে যাইতে শুধু কোন টার্মটা থাকবে 1 আর কত থাকবে -1/n+1, এই যে এখানে যে সূত্র অনুসারে আমরা যেটা দেখলাম। তাহলে মেথড অফ ডিফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা আনসারটা, তাই না? আচ্ছা, এখন এটা স্টেপগুলো দেখেন, আবার লিখলাম যে রিরাইট দ্য জেনারেল টার্ম। জেনারেল টার্ম কোনটা? জেনারেল টার্ম হচ্ছে এখানে ইউএন মানে এনতম পদ। ঠিক আছে, এই এনতম পদটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে লিখব। ঠিক আছে, এরপরে কি বলছে? ফার্স্ট ফিউ টার্মস ক্যান্সেলেশন করতে হবে। ফার্স্ট ফিউ কি করতে হবে? ক্যান্সেলেশন করতে হবে, যেমন আমরা এখানে করলাম। মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে লিখতে হবে। এরপরে ম্যাচিং টার্মগুলো বাদ দিতে হবে। এরপরে কি বলছে? অ্যাড আপ টু রিমেনিং টার্মস। ঠিক আছে, সবগুলো রিমেনিং টার্ম আমরা কি করব? যোগ করব। তো এইটা অঙ্কগুলো খুব বড় বড় আসে, কিন্তু আমরা এখানে শুধু কোন পার্টটা পড়বো? আমি তো প্রথমেই বলছিলাম সাজেশন ক্লাসে যে আমরা পড়বো যেটা আমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। তাহলে এমসিকিউ পরীক্ষায় কি আসতে পারে? এমসিকিউ পরীক্ষায় আসতে পারে nth টার্ম বের করো। nth টার্মের অঙ্কগুলো বেশি আসার সম্ভাবনা আছে, এবং হচ্ছে আর যদি যোগফল বের করতে বলে খুব ইজি যোগফল বের করতে বলবে এসএন এর মানটা। ঠিক আছে, আমরা উদাহরণে এটার আরো ব্যাখ্যা দেখবো আর কি। তো এখানে দেখেন কিছু কমন ইউজফুল ফর্মুলাস দেওয়া আছে এখানে, তাই না? যে এইটা আমরা তো সূত্র দেখলাম, এটা কোন জায়গা থেকে আসছে? ওই যে এসএন সমান কত ভি নট মাইনাস ভিএন, যেটা প্রথম দেখলাম, তাই না? তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন, এইগুলা মানে সরাসরি অঙ্কে আপনারা ইউজ করতে পারেন বা পরীক্ষায়ও আসতে পারে। ঠিক আছে, এই টার্মগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলেই হবে। এগুলো আপনারা পারবেন, আমার কাছে মনে হচ্ছে ফ্র্যাকশনে লিখতে পারবেন। আচ্ছা, এটা আমরা আর না পড়ি। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট সিরিজ। ইম্পর্টেন্ট সিরিজ কোনগুলো? ইম্পর্টেন্ট সিরিজের কোনো শেষ নাই। তো আমরা যেহেতু এখানে ফাইনাইট সিরিজ নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা 1 থেকে n পর্যন্ত কি সংখ্যা? কনজিকিউটিভ নাম্বারের যোগফল দেখব। এই সূত্র আমরা জানি, তাই না? n × n+1/2। তারপর হচ্ছে কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের যোগফল জানি আমরা, n × n+1 2n+1/6। আর হচ্ছে কি কনজিকিউটিভ নাম্বারের এই যে কিউবের যোগফল n² n+1²/4। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা দেখে নিব, এবং আমরা আরো কিছু ধারা দেখে নিব, যেমন আমাদের e⁻x এর ধারা কত এটা দেখে নিব, ln 1 + x এর ধারা কত এটা দেখে নিব। তো এই ধারাগুলো আমরা এখানে লিখি নাই, কারণ এগুলো আমরা আবার ক্যালকুলাসেও দেখব। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ওই যে 1 + x⁴n, তাই না? বহুপদীর ধারা, দ্বিপদী উপপাদ্য অনুসারে এটার বিস্তৃতি করবেন। তো এগুলো আমরা আর এখানে লিখছি না, কারণ এখানে আমরা শুধুমাত্র নাম্বারের যে সিরিজগুলো এগুলো নিয়ে গবেষণা করব। আচ্ছা, এরপরে দেখেন ট্রাইগোনোমেট্রিক প্রোগ্রেশন। আমাদের প্রোগ্রেশন কিন্তু এখানে দুই ধরনের বলছে, তাই না? দ্বিতীয়টা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক প্রোগ্রেশন। ট্রাইগোনোমেট্রিক প্রোগ্রেশন মধ্যে কি থাকে? সাইন থাকবে, কস থাকবে, ট্যান থাকবে। তো মোস্টলি কি থাকবে? সাইন থিটা থাকবে, কস থিটা থাকবে, তাই না? তো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম দেখেন, এইটা কোন প্রোগ্রেশনে থাকে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে। ঠিক আছে, অর্থাৎ সাইন এবং কজের যে প্রোগ্রেশনগুলো আছে এর মধ্যে অ্যাঙ্গেলগুলো সবসময় কি থাকবে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। তো এটা আপনাদের অবজেক্টিভে আসতে পারে যে ত্রিকোণমিতিক ধারার কি বলে কোনগুলা কোন প্রোগ্রেশনে কোন ধারায় থাকবে, তাহলে কোন ধারায় থাকবে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। আপনারা দেখতে পারেন যে এটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রথম থিটা ছিল, থিটার সাথে আলফা যোগ হয়েছে, তারপর কত 2 আলফা যোগ হয়েছে, তাই না? আমরা পরবর্তীটাতে দেখি, এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা দেখেন, টিএন দিয়ে বোঝাচ্ছে ট্রাইগোনোমেট্রিক সিরিজ। এন মানে হচ্ছে এন সংখ্যক পদ। তো এন সংখ্যক পদগুলো কোন ধারায় আছে? আবারও বলতেছি, এটা কোন ধারায় আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে।
আচ্ছা, এখন এই যে সাম অফ সিরিজ, তাই না, সাম অফ সিরিজ, এই সাম অফ সিরিজগুলো আপনাকে মনে রাখতে হবে যে সাইন থিটা সিরিজ আমরা দেখলাম, এটা যদি n মাইনাস n সংখ্যক পদ যোগ করেন আপনি সাইনের, তাহলে সূত্রটা কি হচ্ছে, সাইন n আলফা বাই 2, ঠিক আছে, সাইন থিটা n মাইনাস 1 বাই 2 আলফা আর সাইন আলফা বাই 2। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো প্রমাণ দেখার দরকার নাই, এগুলো আপনারা জাস্ট মনে রাখার জন্য করবেন। আর এটার একটা শর্টকাট টেকনিক আমরা পরে বলে দিব, দেখা যাক আমরা ইয়াতে যখন প্রবলেমে যাব তখন বলে দেব। এরপর হচ্ছে কি, এস এন সমান যদি কজ হয় তাহলে কজের ক্ষেত্রে কি হবে। এখন আপনি দেখেন যে এই দুইটার মধ্যে কিন্তু মিল আছে, এইটার মধ্যে কি সবগুলা সাইন, তাই না, এটার মধ্যে সবগুলা সাইন, আর এটার মধ্যে কি দেখেন কজের মধ্যে শুধু এই জায়গাতে কজ আছে। তাহলে সাইন থিটাটা যদি আপনি মনে রাখতে পারেন, কস থিটাটা মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার না। আচ্ছা, এখন আমরা কতগুলো প্রবলেম সলভ করি দেখি এই চ্যাপ্টারের মধ্যে, বা এই টপিকটার উপরে কয়েকটা আমরা মানে এমসিকিউ বানানোর চেষ্টা করছি। এখানে দেখেন, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার। তো ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার যদি আমরা লিখে করলে কত হবে, 1 + 2 + 3 + ... কত n। এখন এইভাবে তো আমরা যোগ করব না, তাই না, ফার্স্ট 20 তাহলে শেষেরটা 20 হবে। তাহলে এখানে n এর মান কত দেখেন, ফার্স্ট 20 অর্থাৎ n এর মান কত 20। আর আমরা সূত্রটা কি শিখছিলাম, Sn সমান কত, n × n + 1/2। তাহলে আপনারা দেখেন 20 × 21 / 2, তো 10 হচ্ছে, তাহলে কত হচ্ছে 210। তাহলে এখানে আনসার কত হচ্ছে 210। তাহলে আপনারা ধারার অঙ্কগুলো দেখবেন। আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে যাই। এটা কিন্তু এপি দিয়ে বুঝতে হবে, অ্যারিথমেটিক প্রোগ্রেসে আছে। সাম অফ ফার্স্ট 15 টার্মস, 15টা টার্মসের যোগ করতে বলছে। তাহলে এন এর মান কত হচ্ছে এখানে 15, এন এর মান হচ্ছে কত 15। আর এখানে কি আছে, এখানে প্রথম পদ দেখেন এ হচ্ছে কত 5, তাই না, ডি হচ্ছে কত 10 - 5 অর্থাৎ কত 5, 10 - 5 মানে হচ্ছে কত 5। এখন আমাদের তাহলে যোগফলটা কত হবে, 15টা টার্মের যোগফল। তাহলে সূত্রটা কি ছিল, n/2 × 2ic + n - 1 × d, তাই তো আমি মান বসাই। n এর মান হচ্ছে 15/2, 2 × 5 যোগ n - 1 মানে কত 15 - 1, এখানে হচ্ছে 5, তাই তো 15/2 10, 5 × 14 70, তাহলে 15/2 গুণ কত 80, তাহলে 40, 4 15 60। তাহলে আমার আনসার কত হচ্ছে 600। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেসে 2টা অঙ্ক করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা 10th টার্ম অফ এপি, 10th টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেস ইজ কত 58, তাই না, দশম পদটা কত 58, and the first term is 4। তাহলে কি কি তথ্য দেওয়া আছে আমরা প্রথমে তুলে নিই। a এর মান হচ্ছে 4, তাই না, nth টার্ম, তাই না, 10th টার্ম সমান কত 58। এখন 10th টার্মের সূত্র কি জানি আমরা, টেন টার্মের সূত্র জানি a + 10 - 1, আচ্ছা সূত্রটা লিখি, n - 1 × d সমান হচ্ছে কত 58। তাহলে a এর মান হচ্ছে কত 4, n এর মান হচ্ছে 10 - 1, d = কত 58। তাহলে 9d = 58 - 4, তাহলে 9d = কত হয় 54। তাহলে ডি এর মান কত হচ্ছে 54/9, 6 নং 54, তাই না, তাহলে আনসার কত হচ্ছে 6। তো এগুলো ইজি, মানে আপনারা তো এত টার্ম লিখবেন না, আমি একটু ভেঙে ভেঙে করতেছি আর কি ক্লাসের জন্য। আপনারা জাস্ট এখান থেকে মানটা, এই যে এর মানও লিখবেন না, 10th টার্মও লিখবেন না, সরাসরি এখানে চলে আসবেন। আর আমরা যেহেতু গণিতের স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে আপনারা ইজিলি এটা বের করে ফেলতে পারবেন। এগুলো খুবই সোজা ম্যাথ দিবে পরীক্ষার মধ্যে যদি দেয় আর কি। আচ্ছা, এরপরে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ,
যে প্রথম n টার্মের যোগফল, তাই না? n টার্মের যোগফল কত? 5m স্কয়ার প্লাস 3n। তাহলে প্রথম টার্মটা কত বের করতে বলছে দেখেন। তাহলে আপনাকে n টার্মের যোগফল দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে? 5n স্কয়ার প্লাস 3n। আপনি যদি এখানে sn, তাই না, তাহলে প্রথম পদ, তাহলে a সমান কত হবে? s1। প্রথম পদ, তো প্রথম পদটা আমার যোগফল কত? a, আর এটা কত? s1। তাহলে আপনি n এর মান 1 বসায় দেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 8। তো এগুলো খুব বেসিক অঙ্ক। আচ্ছা, প্রথম n সংখ্যক অড নাম্বারের যোগফল কত? তো এটা আমরা জানি, এটার যোগফল কত হবে? n স্কয়ার। আর যদি আপনার মনে না থাকে তখন আপনি করতে পারেন, n সংখ্যক অড নাম্বার কি? 1 প্লাস 3 প্লাস ডট ডট ডট, তাই না? 2n প্লাস 1 অথবা 2n মাইনাস 1, তাই তো? n সংখ্যক অড নাম্বারের ইভেন নাম্বারের যোগফল আমরা বের করে ফেলতে পারবো, তাই তো? তাহলে আমি এটা করলাম না, এটা আপনারা পারবেন আমার কাছে মনে হয়। এসএন যদি বের করতে হয়, তো n সংখ্যক অড নাম্বারের যোগফল কত হয়? n স্কয়ার। ঠিক আছে, এটা আপনাদের জন্য থাকলো, এটা আপনারা একটু ব্রেন খাটায় বাইর করেন। আচ্ছা, এরপরে দেখেন সাম অফ ফার্স্ট 6 টার্মস। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা ভুল করতে পারি, কারণ আমাদের ফর্মুলা তো দুইটা আছে, তাই না? তো প্রথমে আমরা কি বের করব? দেখেন 1 আছে, হাফ আছে, 1/4 আছে। তাহলে a এর মান কত? 1। ডি এর মান, সরি ডি না, এখানে হবে কি? কমন রেশিও। আর এর মান কত হচ্ছে? দেখেন এখানে দেখেন সেকেন্ড টার্ম বাই কি? ফার্স্ট টার্ম। তাহলে সেকেন্ড টার্ম কত? হাফ। ফার্স্ট টার্ম কত? 1। তাহলে কত হচ্ছে? হাফ, তাই না? এটা কি 1 থেকে ছোট না বড়? 1 থেকে ছোট। তাহলে আপনার ফর্মুলাটা হবে কি? এস এন সমান a প্লাস 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। এটা হচ্ছে আপনার ফর্মুলা। এটাই মনে রাখার বিষয়টা আর কি, তাই তো? আচ্ছা, তারপর আপনারা এখান থেকে যদি মান বসাই, a এর মান হচ্ছে কত? 1 মাইনাস আর টু দি পাওয়ার n, অর্থাৎ হাফ টু দি পাওয়ার কত? n এর মান কত? এখানে 6, তাই না? 6টা পদের, তাহলে 6 ডিভাইডেড বাই কত? 1 মাইনাস হাফ। তাহলে 1 মাইনাস হাফ মানে কত? হাফ। আর এখানে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6, 4 4 16, 4 16 64। তাহলে 1 মাইনাস 1/64। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 63/64। আর এই হাফটা উল্টে যাবে, তাই না? তাহলে কত হচ্ছে? 32। তাহলে 63/32। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার অপশন কোনটা আছে? আচ্ছা দেখেন, এখানে কিন্তু কনফিউজ করার জন্য আপনাকে প্রথম অপশনটা এটা দিয়ে দেওয়া আছে, তাই না? এটা কিন্তু আমরা মুখস্থ অনেকে মেরে দিব, কিন্তু একটু সাবধানে আনসার করতে হবে। ম্যাথমেটিক্সের প্রথম অপশনটা যদি আনসার হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আমাকে আরেকটা অপশন চেক করে দেখতে হবে। প্রথমটাও আনসার হইতে পারে, কিন্তু আমি একটু সাবধানে আনসার করার চেষ্টা করব আর কি। আচ্ছা, ওই যেটা বললাম যে আমাদের যখন সিরিজগুলা অ্যারিথমেটিক সিরিজ অথবা জিওমেট্রিক সিরিজ অথবা হারমোনিক সিরিজ হবে না, তখন কিন্তু আমাদের কি বের করতে দিবে? ইউএন বের করার সম্ভাবনাটা খুব বেশি। যেমন এই সিরিজটার nth টার্ম আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউএন দ্বারা, তাই না? ইউএন কত হতে পারে দেখেন। তো আমরা এটা বুঝবো কিভাবে? 2 প্রথম জোড় সংখ্যা, এরপর একটা দ্বিতীয় জোড় সংখ্যা, এরপর একটা তৃতীয় জোড় সংখ্যা, তাই না? তাহলে জোড় সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? 2n দ্বারা। এরপরের জোড় সংখ্যাটা কত? 2n প্লাস 2। এরপরের জোড় সংখ্যাটা কত? 2n প্লাস 3, সরি 2n প্লাস 4 হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এরকম তো দেখেন অপশনে একটাও নাই। এরকম অপশন আছে? নাই। তাহলে এখানে আপনাকে একটু চেঞ্জ করে দেওয়া আছে, তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে। 2n, এইটা থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে কত আসে? n প্লাস 1, তাই না? আবার এইখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে কত আসে? n প্লাস 2 পুরোটার উপর স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, n ইন্টু n প্লাস 1। এই 2 দুগুণে কত হচ্ছে? 4, n প্লাস 2 স্কয়ার। 4 4 কত হচ্ছে? 16, n প্লাস 1 n প্লাস 2 স্কয়ার। তাহলে এটা কোন অপশনটা হবে? প্রথম অপশনটা। ঠিক আছে, তো এইখানে আপনার অ্যানালাইসিসটা কাজে লাগবে আর কি, যে nth টার্মটা বের করা। n টার্ম বের করতে পারলে আমার জন্য গণিতটা ইজি হয়ে যাবে, প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যাবে।
আচ্ছা, এখানেও আমাদের কি বের করতে দিয়েছে, nth টার্ম বের করতে দেওয়া হয়েছে। তাহলে এইখানে দেখেন, এইখানে আমাদের এই যে ইউএন কত হচ্ছে, ইউএন হচ্ছে tan ইনভার্স অফ, প্রত্যেকটার মধ্যে তো 2 আছে তাই না, তাহলে 2 কমন নিয়ে নিলাম 2, ঠিক আছে। আর এটা কি লেখা যাবে, n স্কয়ার, n এর মান হচ্ছে কি 1 2 3 4 5 6 যা হবে হবে। আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করেন যে এইখানে যে টার্মগুলো আছে এইগুলার মধ্য দিয়ে আমি করতে পারি কিনা। আপনি দুইটা পদ্ধতি আছে, এখান থেকে এটাকে ভাঙতে পারেন, আরেকটা পদ্ধতি আছে আপনি সূত্র লিখে লিখতে পারেন। যেমন আমরা জানি কি tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y সমান হচ্ছে কি tan ইনভার্স অফ x মাইনাস y বাই 1 প্লাস xy। এই সূত্রটা ফলো করে কিন্তু আমরা ওই যে অপশন টেস্ট বলছিলাম, অপশন টেস্ট করে করতে পারেন ট্রায়াল এন্ড এরর বেসিসে, তাই না। আপনি প্রথমটা যদি চেক করেন, দেখেন n প্লাস 1 n মাইনাস 1, তাই না। তাহলে n চলে যাবে, উপরে কত থাকবে, প্রথমটার ক্ষেত্রে কত থাকবে 2 থাকবে, আর নিচে কত থাকবে 1 প্লাস n স্কোয়ার মাইনাস 1, তাহলে কি থাকতেছে 2 মাইনাস 1, 2 বাই n স্কোয়ার, তাহলে প্রথম অপশন বাদ, ঠিক আছে। আর নেগেটিভ যদি সামনে থাকে, নেগেটিভ সামনে থাকলে এমনি বাদ, কারণ তখন তো -2 চলে আসবে, তাই না। -2 চলে আসলে অপশন এমনি বাদ। তাহলে আমার অপশন আসে কোনটা, অপশন আসে এইটা। আপনি এই সূত্রটা করে দেখেন, তাহলে কি আসবে tan ইনভার্স অফ এই যে 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস 2n প্লাস 1 2n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা করে নিব যে tan ইনভার্স 2n 2n, তাহলে কাটাকাটি করলে কত আসে এখানে, সরি কাটাকাটি যাবে, এইটা প্লাস হয়ে যাবে, তাই না, যেহেতু মাইনাসে আছে। তাহলে 2n 2n কাটা 2, আর এখানে আসবে 1 প্লাস 4n স্কোয়ার মাইনাস 1, 1 1 কাটা, কাটাকাটি করলে n tan ইনভার্স অফ কত হচ্ছে 2 বাই, আচ্ছা 2 2 কাটাকাটি যায়, তাহলে 1 বাই 2n স্কোয়ার। দেখেন এটার সাথে এই ইউএনটা মিলে গেছে, তাই না। তাহলে আমরা এটা ইজিলি করতে পারবো। আর এটা যদি আপনি অপশন টেস্ট ছাড়া করতে যান তাহলে আপনার একটু বেশি সময় লাগবে আর কি, কারণ আপনি এটাকে তখন চেঞ্জ করতে হবে। তো এইটা বেস্ট পদ্ধতি হচ্ছে আপনি অপশন দেখে আনসার বের করা। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীটাতে যাই। আচ্ছা, এটা আমরা বলছি যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ইউজিং সাইন সামেশন, সাইন কস দুইটা সামেশনের জন্য কোনটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকতে হবে, এটা আমরা তখনই বলছিলাম, তাই না। তাহলে এটা একেবারে এক কথায় উত্তর, এই এক কথায় উত্তরগুলো আপনাকে কাজে লাগবে আর কি। আচ্ছা, এখন দেখেন সামেশন অফ, এই অঙ্কটা দেওয়া আছে, সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 0 n মাইনাস 1 সাইন থিটা প্লাস কে আলফা। আমরা এটা সূত্র লিখছিলাম, সূত্রটা কত ছিল যে সাইন n আলফা বাই 2 সাইন আলফা বাই 2 আর সাইন থিটা প্লাস n মাইনাস 1 বাই 2 আলফা, তাই না। তাহলে এটা সমাধান করলে এটা আসে। এখন আপনাকে বলছে এইটার মান সবসময় 0 হবে, কখন 0 হবে দেখেন তো, কখন 0 হবে। আপনি দেখেন এটা তো 0 হতে পারবে না, তাই না, এটা তো একটা নির্দিষ্ট মান থাকবে, আলফার একটা নির্দিষ্ট মান আছে, তাই না। এখন n আলফা বাই 2 সমান যদি সাইন কত ডিগ্রির মান 0 হয়, 0 ডিগ্রির মান 0 হয়, তাই না। 0 অথবা কি আমরা যদি 0 বাদ দিয়ে ভাবে লিখি 2n পাই এর মান সবসময় কত হবে 0 হবে, সরি n পাই এর মান সবসময় 0 হবে। আমরা যদি একটু ভেঙে লিখি যেহেতু আপনাদের অনেকদিন পড়াশোনা, তাহলে এটার মান 0 হইলে পুরোটা টার্ম কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা জেনারেল সলিউশন দেখেন, এখানে আবার ওই যে ত্রিকোণমিতিক ফাংশনের ইকুয়েশন চলে আসছে, তাহলে এটা জেনারেল সলিউশন কত n পাই। তো আপনি দেখেন এল আলফা সমান কত হচ্ছে 2n পাই, তো 2n পাই, তাহলে n আলফা সমান কত হচ্ছে, আচ্ছা এটাকে আমরা n না ধরে কে ধরতে পারি, কে পাই, আচ্ছা কেও এখানে আছে, তাহলে m পাই ধরি, তাহলে 2m পাই। তো 2m পাই যখন ধরতেছি m এর মানটা কি, m এর মান হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো হতে পারে। তো m এর একটা মান তো আমি যদি 1 বসাই, 1 বসাইলে এটার মান কত চলে আসে 2 পাই আসে না। তাহলে এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা এই জায়গাতে আছে, ঠিক আছে।
তাহলে আমার আনসার হবে কি, এন আলফা সমান কত হইতে হবে, 2 পাই হইতে হবে। এই যে আপনার এই অপশনটা এখানে আছে। তো এইগুলো একটু আপনারা এগুলো অপশন টেস্ট করেও করতে পারেন, ঠিক আছে। আলফার মান কিন্তু শুধু জিরোর জন্য হবে না, এন এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু আলফার মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। এন এর মানের উপর ডিপেন্ড করে আলফার মান চেঞ্জ হবে। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় টপিকে চলে যাই, পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল মানে কি, পলিনোমিয়াল মানে বহুপদী, ঠিক আছে। বহুপদীর মধ্যে কয়টা টার্ম থাকবে, অসংখ্য টার্ম থাকতে পারে, এবং এক্স এর পাওয়ার কত হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্স এর পাওয়ার, ঠিক আছে, পাওয়ার অফ এক্স মাস্ট বি ন্যাচারাল নাম্বার হবে, ঠিক আছে। তাহলে এটা পলিনোমিয়াল হবে। এখানে লেখা আছে দেখেন, এই এন এর মানটা কত হচ্ছে, আচ্ছা ন্যাচারাল নাম্বার আর কি হতে পারে, 0 হতে পারে। এখানে কথাটা বলা আছে, এন এর মানটা কত হবে না, এন এর মানটা 0 হবে না, তাইলে কিন্তু এই এন এর পাওয়ারটা থাকবে না। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে প্রথম পদটা কখনো কি হবে না, 0 হবে না। আচ্ছা এ আই, তাহলে এ এর মানগুলো কি হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে। এই যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলো সরাসরি আপনার অবজেক্টিভে চলে আসতে পারে। আচ্ছা, এখন বিভিন্ন টাইপের পলিনোমিয়াল আছে, মনোমিয়াল আছে মানে কি একটা পদ থাকবে, বাইনোমিয়াল আছে 2টা পদ থাকবে, ট্রাইনোমিয়াল আছে 3টা পদ থাকবে, কোয়াড্রেটিক কয়টা পদ থাকবে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা কোনটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, ট্রাইনোমিয়াল আর এই কোয়াড্রেটিকের মধ্যে তফাৎ নাই, দুইটা সেমই কথা। আর কিউবিক ফাংশন, কিউবিক ফাংশনের মধ্যে কয়টা পদ থাকবে, 4টা, তাই না, কিউব মানে 4, তাহলে কিউবিক ফাংশনের মধ্যে কয়টা পদ থাকবে, 4টা। আচ্ছা, ডিগ্রি অফ পলিনোমিয়াল, একটা পলিনোমিয়ালের চলকের সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে তার ডিগ্রি, তাই না। তাহলে এখানে দেখেন এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 5, তাহলে এইটা হচ্ছে কত, তার ডিগ্রি। তাহলে এই পলিনোমিয়ালের কত ডিগ্রি, 5 ডিগ্রির পলিনোমিয়াল, এইগুলো আমরা জানি। আচ্ছা, রুটস এন্ড জিরোস অফ পলিনোমিয়াল, একটা পলিনোমিয়ালের ডিগ্রি যত ঠিক ততটা রুট থাকবে, ঠিক আছে। এটা এখানে এই যে এক্স এর যে মানগুলো পাবেন আপনি, পি অফ এক্স 0 হইলে, পি অফ এক্স সমান 0 হইলে এক্স এর যে মানগুলো পাবেন সেটা হচ্ছে তার রুট। এখন এই পলিনোমিয়ালের ডিগ্রি যদি 5 হয়, ডিগ্রি যদি 5 হয়, তাহলে রুটও কয়টা থাকবে, রুটও কয়টা হবে, 5টা থাকবে। এর মধ্যে কতগুলা রুট পজিটিভ হইতে পারে, কতগুলা রুট নেগেটিভ হইতে পারে, কতগুলা রুট কমপ্লেক্স হইতে পারে। আর কমপ্লেক্স রুট সবসময় জোড়ায় জোড়ায় থাকবে, এইটা আমাদের জানা আছে। আচ্ছা, এইখান থেকে আপনারা দেখবেন ফান্ডামেন্টাল থিওরেম অফ এলজেব্রা, ঠিক আছে। এই যে এই কথাটা এখানে বলা আছে, পলিনোমিয়াল ডিগ্রি n হ্যাজ এক্স্যাক্টলি n রুটস, রিয়াল অর কমপ্লেক্স। তাহলে এটা বলতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফান্ডামেন্টাল থিওরেম অফ এলজেব্রা, যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি যত তার রুটও ততগুলা থাকবে, ঠিক আছে। আর পি অফ এ যদি 0 হয়, ফ্যাক্টর থিওরেম কি, পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স মাইনাস এ তার একটা ফ্যাক্টর হবে, পি অফ এক্স এর একটা ফ্যাক্টর হবে। তো এগুলো আমরা সবাই পড়ছি। এরপরে হচ্ছে কি, একটা পলিনোমিয়াল পি অফ এক্স যদি এই যে রিমাইন্ডার থিওরেম এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করা হয়, তাহলে রিমাইন্ডারটা কত হবে, পি অফ এ। তো আপনাদের এই অংশটা গুরুত্বপূর্ণ আছে আর কি, এটা মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ আলজেব্রা কোনটা, ফ্যাক্টর থিওরেম কোনটা, রিমাইন্ডার থিওরেম কোনটা, এগুলো মনেও থাকবে। রিমাইন্ডার মানে ভাগশেষ থাকবে, ফ্যাক্টর মানে ফ্যাক্টর থাকবে, আর ফান্ডামেন্টালের মধ্যে কি থাকবে, যতগুলা রুট আছে যত ডিগ্রি আছে ততগুলা রুট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে মানে একটা পলিনোমিয়ালকে 0 ধরে যদি সলভ করি, তাহলে তার ভ্যালুস গুলা মানে রুট গুলা, এক্স এর মানগুলা পাওয়া যাবে। এগুলা পড়ানোর তেমন কিছু নাই। এখন পলিনোমিয়াল আপনারা কতভাবে সমাধান করতে পারেন, ফ্যাক্টরাইজেশন করতে পারেন, তাই না। যেমন মনে করেন যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এরকম হিসেবে লেখা যায় পলিনোমিয়ালকে। আচ্ছা, তারপর হচ্ছে রেশনাল রুট থিওরেমের মাধ্যমে করতে পারেন, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে, কোয়াড্রেটিক ফর্মুলার ক্ষেত্রে করতে পারেন, সিনথেটিক ডিভিশন যেটা আমরা পড়বো এটার মাধ্যমে করতে পারেন, ট্রায়াল এন্ড এরর মেথড, ওই যে আমরা আগে করছিলাম, অপশন এক্স এর মান বসায় বসায় চেক করব, যেটার জন্য 0 হয় সেটা তার একটা রুট। আর গ্রাফিক্যাল মেথডস, গ্রাফ পেপারে যদি আমরা প্রকাশ করি সেটার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, এইটা খুব বেশি, টেকনিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে দেখেন। এরপরে দেখেন এখানে কি বলছে, সিনথেটিক ডিভিশন ইজ এ শর্টকাট মেথড অফ ডিভাইডিং পলিনোমিয়াল বাই বাইনোমিয়াল, ঠিক আছে। আপনি একটা পলিনোমিয়ালকে এক্স মাইনাস এ দ্বারা ডিভাইড করবেন, ঠিক আছে। এইটার একটা
পদ্ধতি হচ্ছে কি হর্নার স্কিম বা সিনথেটিক ডিভিশন। সিনথেটিক ডিভিশনটাই বেশি প্রচলিত, ঠিক আছে। তা আমরা দেখি এটা তারা কিভাবে করছে। দেখেন, প্রথমে তারা কোএফিসিয়েন্ট গুলো এখানে সুন্দরভাবে ওঠে নাই, আমি এভাবে করি 2 - 6 2 - 4। তো প্রথম যেটা ডিভিশনের পদ্ধতিটা সেটা হচ্ছে, ঠিক আছে, আপনি 2 দিয়ে 2 কে গুণ করবেন তাহলে কত হচ্ছে 4 হচ্ছে না। 2 দিয়ে 2 কে গুণ করবেন তাহলে কত হচ্ছে 4। এই যোগফলটা কত হচ্ছে -2, ঠিক আছে। তারপর আপনি এই 2 দিয়ে এই -2 কে গুণ করবেন তাহলে কত হচ্ছে -4, ঠিক আছে। -4 হইলে আমরা কত লিখবো, এই দুইটা যোগ করলে কত হচ্ছে -2। আবার এই 2 দিয়ে এই -2 কে গুণ করবেন, যদি গুণ করেন তাহলে কত হচ্ছে -4, ঠিক আছে। গুণটা বোঝা গেল। তাহলে আমরা আর এই দুইটা সরাসরি নেমে গেল এখানে, ঠিক আছে। তারপরে আমরা যদি আর এখন এই যে -8 এইটা হচ্ছে আপনার ভাগশেষ, ঠিক আছে। আপনি একবার ভাগ করে ফেললেন, একবার ভাগ করার পরে আপনার যে অংশটা থাকবে তখন একটা পাওয়ার কমে যাবে, ওইখানে কি ছিল x³ আর এটা কি হয়ে যাবে x² - 2x - 2 হয়ে যাবে। যদি আপনাকে বলে একটা ত্রিঘাত সমীকরণকে বা ত্রিঘাত পলিনোমিয়ালকে দ্বিঘাত পলিনোমিয়ালে প্রকাশ করলে এই জায়গাটা হচ্ছে কি তার রিমাইন্ডার কত হয়। একটা পলিনোমিয়াল দিল, এটাকে যেমন এখানে x - 2 দ্বারা ভাগ করলে আমাদের পলিনোমিয়ালটা কি ছিল, আপনি যদি দেখেন যে 2x³ - 6x² + 2x - 4 = 0, তো বা 0 না থাকুক, এটাকে যদি আপনি x - 2 দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ কত থাকবে -8, এবং ভাগশেষের পরে আপনার ভাগফলটা কত হবে, ভাগফলটা হচ্ছে এইটা। আমরা দেখি যে পরের পেজে এটা লেখা আছে, তাই না। আমাদের ভাগশেষ কোনটা হচ্ছে 2x² - 2x - 2 আর রিমাইন্ডার কত হচ্ছে -8। এইটা হচ্ছে তার কি বলে সিনথেটিক ডিভিশনের পদ্ধতি আর কি। তো সিনথেটিক ডিভিশনের আরো অনেক উদাহরণ আছে, আমরা এখানে লেকচারটা বড় করতেছি না, আপনারা একটু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে দেখে নেবেন যে সিনথেটিক ইয়াটা কিভাবে করে সিনথেটিক ডিভিশনটা। এখন এটা কোথায় কোথায় ইউজ হয়, এটা হচ্ছে অবজেক্টিভ গুরুত্বপূর্ণ, যে এটা একটা রুট কিনা। যদি রুট হয় তাহলে কি হয়ে যাবে, ভাগশেষটা 0 হয়ে যাবে, ঠিক আছে। একটা আননোন ফ্যাক্টর বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, পলিনোমিয়ালকে সিনথেটিক ডিভিশনের মধ্যে ভাগ করতে পারি। আর নর্মাল ডিভিশন থেকে এই ডিভিশনটা একটু ফাস্টার, ঠিক আছে। এবং এটা কোন ডিভিজারের জন্য কাজ করে, লিনিয়ার ডিভিজারের জন্য, এটাও মনে রাখতে হবে। লিনিয়ার ডিভিজার কেন বলে, ওই যে x এর পাওয়ার কত 1, x এর পাওয়ার 1 মানে সেটা কি লিনিয়ার ডিভিজার। এই ছোটখাটো জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি, মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেকার্তেস রুল অফ সাইন্স। দেকার্তের রুল অফ সাইন্সের মধ্যে বলা আছে, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার একটা পলিনোমিয়ালের কয়টা রুট আছে, ঠিক আছে, এবং কতগুলা পজিটিভ, ম্যাক্সিমাম কতগুলা পজিটিভ রুট থাকতে পারে, কতগুলা নেগেটিভ রুট থাকতে পারে, কতগুলা কি বলে কমপ্লেক্স রুট থাকতে পারে। দেখেন আমরা একটু যদি রুলটা দেখি। আচ্ছা, এখানে রুল বলা আছে যে পসিবল রিয়েল রুট পাবো, তারপর কি পাবো, আচ্ছা, যতগুলা সাইন চেঞ্জ হবে ততগুলা সর্বোচ্চ ততগুলা পজিটিভ রিয়েল রুট পাবো, যতগুলা মাইনাস মানে p অফ -x করলে যতগুলা সাইন চেঞ্জ হবে ততগুলা মাইনাস রুট পাবো, ঠিক আছে। এইটার উপর ডিপেন্ড করে কি থাকবে, কমপ্লেক্স রুট থাকবে। আর এই রুটগুলা মাল্টিপল অফ 2 দ্বারা হবে, ঠিক আছে, 2 এর মাল্টিপল হিসেবে থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা উদাহরণ এখান থেকে দেখি। দেখেন এই সাইন চেঞ্জটা দেখেন, এইটা কি সাইন, প্লাস না, এই প্লাস থেকে মাইনাস হয়েছে, তাহলে সাইন চেঞ্জ কয়টা হলো, একটা। আবার এখানে মাইনাস থেকে প্লাস হয়েছে, সাইন চেঞ্জ কয়টা হলো, একটা। আবার এখানে প্লাস থেকে মাইনাস হয়েছে, তাহলে সাইন চেঞ্জ কয়টা হলো, একটা। তারপর এখানে মাইনাস থেকে আবার কি হয়ে গেছে, প্লাস, তাহলে সাইন চেঞ্জ কয়টা হলো, 3টা, আরেকটা। তাহলে এখানে মোট সাইন চেঞ্জ কয়টা হয়েছে, 4টা। মোট সাইন চেঞ্জ কয়টা হয়েছে, 4টা। তো 4টা সাইন চেঞ্জ হওয়া মানে কি, পজিটিভ রুট ম্যাক্সিমাম কয়টা থাকতে পারবে, 4টা, ঠিক আছে। তাহলে পসিবল পজিটিভ রুটস কয়টা থাকতে পারবে, ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে, 4টা। এরপরে যে কমবে কয়টা করে কমবে, আচ্ছা, এরপরে কয়টা থাকতে পারে, 2টা, মানে 2 2 করে কমবে। 4-এর পরে কয়টা হবে, 2টা। 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 0টা।
ঠিক আছে, তাহলে পজিটিভ রুট এখানে হয় 4টা থাকবে, অথবা 2টা থাকবে, অথবা 0টা থাকবে। ঠিক আছে, যদি বলে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারবে, তখন আপনি বলবেন যে ম্যাক্সিমাম 4টা থাকতে পারে। আবার সিমিলার দেখেন, এই যে মাইনাস করলেন আপনি, পি অফ মাইনাস, মাইনাস হলে সবগুলা সাইন কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে দেখেন তো এখানে প্লাস থেকে প্লাস কোনো চেঞ্জ হয় নাই, প্লাস থেকে প্লাস কোনো চেঞ্জ হয় নাই, প্লাস থেকে প্লাস কোনো চেঞ্জ হয় নাই, প্লাস থেকে প্লাস কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটার কি নেগেটিভ রুট আছে? নেগেটিভ রুট নাই। যেহেতু নেগেটিভ রুটে একটাও সাইন চেঞ্জ নাই, তাহলে নেগেটিভ রুট কি একটাও নাই। তাহলে এখানে কি বলা আছে? নো নেগেটিভ রুট। তাহলে আপনার অবজেক্টিভে এটা আসতে পারে যে এই সমীকরণের কয়টা নেগেটিভ রুট আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কয়টা নেগেটিভ রুটস আছে। এইটা হচ্ছে ডেকার্তের রুল অফ সাইন চেঞ্জ। আমরা এখন কয়েকটি উদাহরণ পড়ি, ইজি উদাহরণ। আপনারা দেখেন যে ডিগ্রি, ডিগ্রি মানে কি, যে একটা পলিনোমিয়ালের ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার কত এখানে 4, তাহলে ডিগ্রি কত হবে 4। এটা ইজি, তাই না? আচ্ছা, কোনটা পলিনোমিয়াল না, আমরা বলছিলাম কি পলিনোমিয়াল হলে এক্স এর পাওয়ার, মানে এক্স এর পাওয়ার এন এর মানটা কি হবে, হয় ন্যাচারাল নাম্বার হবে, অথবা কি হইতে পারে, 0 হইতে পারে। তো আপনি দেখেন এখানে এক্স এর পাওয়ার কোনটাতে, যেমন এইটাতে দেখেন, এটাতে এক্স এর পাওয়ার কত, -1, তাহলে এই শর্তটা ফলো করে নাই, তাহলে এটা কি, এটা পলিনোমিয়াল হবে না। তাহলে আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে সি। আমরা যা পড়লাম ডেফিনেশন থেকে এখানে অবজেক্টিভ আসতেছে আর কি। একটা পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 5, তাহলে এটা কয়টা রুট থাকবে সর্বোচ্চ? আচ্ছা, কমপ্লেক্স রুট কয়টা থাকবে সর্বোচ্চ? কমপ্লেক্স রুট কয়টা থাকতে পারে? 5টাই কমপ্লেক্স হতে পারে, তাই না? 5টা রিয়ালও হতে পারে। এটাতে আসলে যদি বলে হাউ মেনি কমপ্লেক্স রুট অ্যাট মোস্ট, ঠিক আছে, তাহলে 5টাই হতে পারে এক কথায়। আচ্ছা, নাম্বার অফ রুটস অফ কিউবিক পলিনোমিয়াল। তো কিউবিক পলিনোমিয়াল আমরা জানি কি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 3, তাহলে কয়টা রুট থাকবে? 3টা থাকবে। সিনথেটিক ডিভিশন ওয়ার্কস বেস্ট ফর লিনিয়ার ডিভিশন। আমরা বলছিলাম ওই যে এক্স মাইনাস এ এরকম থাকলে এটা ভালো কাজ করে। এই যে দেখছেন, এই অবজেক্টিভটা কিন্তু আপনার মনে রাখার মতো অবজেক্টিভ, যে সিনথেটিক ডিভিশনটা কোনটার জন্য ভালো কাজ করে, লিনিয়ার ডিভিজনের জন্য ভালো কাজ করে। আচ্ছা, সিনথেটিক ডিভিশন ইজ মোস্ট ইফেক্টিভ when divisors আর কোয়াড্রেটিক, মানে কি এক্স এর পাওয়ার 2, এটাও কোয়াড্রেটিক কিছু, এটা কি কিউবিক, তাহলে কোনটার জন্য ভালো কাজ করবে, এটার জন্য। আমরা এই দুটো অবজেক্টিভ মোটামুটি সেম, এটা গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। আচ্ছা, দ্য রিমাইন্ডার অফ পি অফ এক্স, দ্য রিমাইন্ডার অফ পি অফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু 1। তো রিমাইন্ডার বের করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এক্স প্লাস 1 সমান 0 ধরেন, তাহলে এক্স এর মান কত হচ্ছে -1, এই -1 এখানে বসায় দেন। পি অফ -1 মানে কত, -1 স্কোয়ার 3 ইন্টু -1 প্লাস 2, তাহলে 1 - 3 প্লাস 2, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে, রিমাইন্ডার হচ্ছে 0, তাই না? আনসার হচ্ছে কত, 0। আচ্ছা, in synthetic division the value of a is used কি ডাইরেক্টলি, আমরা এটা সিনথেটিক ডিভিশনে ডাইরেক্টলি x is equal to a ব্যবহার করি। নাম্বার অফ সাইন চেঞ্জ, আচ্ছা এখানে কয়টা নাম্বার অফ সাইন চেঞ্জ আছে বলেন তো? এটা প্লাস, তাই না? তাহলে প্লাস থেকে মাইনাস একটা চেঞ্জ, মাইনাস থেকে প্লাস একটা চেঞ্জ, প্লাস থেকে মাইনাস একটা চেঞ্জ, তাহলে কয়টা সাইন চেঞ্জ হলো? 3টা সাইন চেঞ্জ হলো। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইয়েতেই ইউজ করছি, ওই যে ডেকার্তের রুল অফ সাইনে। তাহলে এখানে যদি এটা বলতো যে এখানে সর্বোচ্চ কয়টা পজিটিভ রুট থাকবে, সর্বোচ্চ কয়টা পজিটিভ রুট থাকবে? 3টা, অথবা কয়টা হবে? একটা। 2 কিন্তু বিয়োগ হবে, সর্বোচ্চ 3টা থাকবে, অথবা কয়টা থাকবে? একটা থাকবে। ঠিক আছে, আর যদি আপনি এটাকে নেগেটিভ করেন, নেগেটিভ করলে কি হচ্ছে দেখেন তো, -x হোল কিউব -4 -x স্কোয়ার প্লাস 5 ইন্টু -x -2, তাহলে এটা হচ্ছে -x কিউব -4x স্কোয়ার -5x -2। এখানে দেখেন একটাও সাইন চেঞ্জ নাই, সাইন চেঞ্জ নাই, সাইন চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে কি একটা নেগেটিভ রুট এখানে থাকবে না। আচ্ছা, এ পলিনোমিয়াল হ্যাজ 3 সাইন চেঞ্জ, পসিবল নাম্বার অফ পজিটিভ রিয়েল রুটস কি 3টা সাইন চেঞ্জ আছে, হয় 3 হবে, অথবা কি হবে 1 হবে। এটা আমরা আগের অঙ্কটাতেও করলাম। তাহলে এখানে কি বলছে, ডেকার্তের রুল হেল্পস টু ফাইন্ড
এস্টিমেট নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল রুটস। আমরা দেখলাম যে এটা দ্বারা কি পি অফ এক্স ইজ ইকুয়াল টু যদি পজিটিভ হয় আর পি অফ মাইনাস এক্স হচ্ছে কত নেগেটিভ রুট হয়, তাহলে আমরা এটা দ্বারা কি এস্টিমেট করতে পারি পজিটিভ এবং নেগেটিভ রিয়েল রুটস। আচ্ছা, এরপর আমাদের পরের টপিকে চলে যাই। পরের টপিকে কি হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট। তো এইখানে আমরা জানি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট, রুটস যখন আসবে তখনই সেখানে কি আসবে ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, পলিনোমিয়াল আমরা এটা জানি, রিয়েল অর কমপ্লেক্স এগুলো আমরা লিখলাম না, এগুলো আমরা আগেই দেখলাম। কোয়াড্রেটিক পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এই কোয়াড্রেটিক পলিনোমিয়াল দ্বারা যদি ইকুয়েশন এরকম হয় মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এইটার রুট যদি আলফা বিটা হয়, এই ইকুয়েশনের রুট যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান কত হচ্ছে সি বাই এ। তো এগুলো আমরা বহুপদীতে পড়ছি, আমরা যারা এইচএসসির স্টুডেন্ট পড়াই অথবা অনেকদিন আগে পড়ে আসছি তাদেরও কিন্তু এটা জানি। সেকেন্ড ইয়ারে বহুপদী নামে একটা চ্যাপ্টার আছে, এখানে ইজিলি এটা করা যায়। আর এই আলফা বিটা যদি জানা থাকে তাহলে ইকুয়েশনের কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এটা আমি আর ব্যাখ্যা করলাম না, আমরা এটা একটু দেখে নিব। তারপর হচ্ছে ডিসক্রিমিনেন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac, এই ডিসক্রিমিনেন্টের দ্বারা আমরা কি বুঝতে পারবো যে মূলগুলো কি রকম হবে। যেমন দেখেন ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়, রুটটা কি হবে রিয়াল আর নট ইকুয়াল হবে। যদি 0 হয় তাহলে রিয়াল হবে আর কি হবে ইকুয়াল হবে। যদি স্মলার দেন 0 হয় তাহলে কি হবে কমপ্লেক্স আর কনজুগেট হবে, তাই না? আর ডি যদি স্কোয়ার নাম্বার হয়, অর্থাৎ ডি এর মান মনে করেন যে 25 আসছে, ঠিক আছে, তো 25 আসলে রুটটা কি হবে রিয়াল হবে, রেশনাল হবে। ঠিক আছে, তো এই চারটা সরাসরি আপনাদের কোশ্চেনে চলে আসতে পারে অপশন দিয়ে। আচ্ছা, কিউবিক পলিনোমিয়াল আমরা জানি যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা সমান যদি 0 হয় মানে ইকুয়েশনটা যদি কিউবিক ইকুয়েশন হয়, তাহলে আমরা কি পাচ্ছি আলফা বিটা গামা 3টা মূল থাকবে, তাই না? এখানে পাওয়ার কত হাইয়েস্ট 3, তাহলে 3টা মূল থাকবে। এই 3টা মূলের সাম কি? সাম হচ্ছে কি মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই কি এক্স কিউবের কোএফিশিয়েন্ট। আবার এই দুইটা করে গুণ করে যদি যোগ করি তাহলে কি হচ্ছে এক্স এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই এক্স কিউবের কোএফিশিয়েন্ট, আবার প্রোডাক্ট করলে মাইনাস চলে আসবে ডি বাই এ। তো এগুলো আমরা একটু দেখে নিব, এগুলো একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4 নাম্বার ডিগ্রিটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম, তবে এটা আপনারা মনে রাখতে পারেন ওইগুলোর মতোই। যোগ করলে প্রথমটা হচ্ছে কি মাইনাস বি বাই এ, তারপর দুইটা করে গুণ করলে হচ্ছে কি সি বাই এ, তারপর হচ্ছে আবার মাইনাস ডি বাই এ, তারপর এটা হচ্ছে কি ই বাই এ। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আগেরগুলা বেশি গুরুত্বপূর্ণ, তবে এটাও আপনারা দেখে রাখতে পারেন যে আমরা যেহেতু বড় ক্লাসের পরীক্ষা দিব। আচ্ছা, সিমেট্রিক ফাংশন অফ রুটস। সিমেট্রিক ফাংশন মানে কি? আপনি যদি একটার জায়গায় আরেকটা মান বসান, যেমন আলফা প্লাস বিটা, এটা সিমেট্রিক। আপনি যদি আলফার জায়গায় বিটা বসান আর বিটার জায়গায় আলফা বসান, তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না, তাহলে এই ফাংশনগুলো হচ্ছে কি সিমেট্রিক ফাংশন। কিন্তু আমি যদি আলফা মাইনাস বিটা লিখি, তাহলে আলফার জায়গায় বিটা বসাইলে বিটার জায়গায় আলফা বসাইলে সেটা কি হবে নন সিমেট্রিক, তাহলে এটা হচ্ছে কি সিমেট্রিক ফাংশন। মানে আমি যদি একটা চলকের জায়গায় আরেকটা চলক বসাই, এটা হচ্ছে নট সিমেট্রিক। হ্যাঁ, একটা জায়গায় যদি আরেকটা চলক বসাই, তাহলে যদি মানে ইন্টারচেঞ্জ করি, তাহলে মানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটা সিমেট্রিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সিমেট্রিক ফাংশন আছে, তাই না? আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসালে এগুলোতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, দিস ক্যান বি often be expressed in terms of coefficient using known identities। ঠিক আছে, আমাদের জানা কিছু ভ্যালুর জন্য এগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এখন ফর্মুলা দেখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার রুট এগুলো আমরা জানি, এগুলো আসলে লেখা উচিত হয় না, এগুলো ছোট ক্লাসের সূত্র। এর মধ্যে এই সূত্রটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি আছে। আর এখানে দুটো নোট আছে, এই দুটো নোট মনে রাখতে হবে। আপনাকে যদি একটা রুট দেওয়া থাকে কমপ্লেক্স নাম্বারে, আর একটা রুট অটোমেটিক্যালি হবে কি তার কনজুগেট নাম্বার। ঠিক আছে, একটা রুট যদি থাকে ইরেশনাল, তাহলে আরেকটা হবে কি তার কনজুগেট ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এই দুইটা দেখে নেবেন, মানে একটা ইকুয়েশন সলভ করলে যদি আপনি একটা রুট জানেন, আরেকটা রুট আপনি অটোমেটিক জানবেন। আচ্ছা, তাহলে আমরা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভের মধ্যে কি আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এইটা,
ঠিক আছে, মিনিমাম ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যদিও এটা ইজি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এটা আমরা স্কোয়ার বানানোর চেষ্টা করব। দেখেন 2 ইন্টু এক্স ইন্টু 3/2, তাই না, প্লাস কত লিখবো 3/2 স্কোয়ার। এটা আমি এক্সট্রা লিখছি, তাহলে এটা আমি মাইনাস করে দেই, মাইনাস 9/4 প্লাস 5। তো এটাতে কি লেখা যাচ্ছে, এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস এখানে যদি আমি 5 লসাগু নেই তাহলে মাইনাস 9 প্লাস 20, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্লাস 5 11/5 5 or 4। তো এই স্কোয়ারের বাইরে যেই সংখ্যাটা থাকবে সেটাই হবে মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালু, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কত আছে এখানে 11/4, তাহলে 11/4টাই হচ্ছে কি আমার মিনিমাম ভ্যালু। এবং যদি আপনাকে প্রশ্নটা এরকম বলতো এক্স এর মান কত হইলে মিনিমাম হবে, তাহলে আমরা দেখবো যে এক্স এর মান কত হইতে হবে, এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু 0 বসাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 3/2। এখানে দুইটা কোশ্চেন আসতে পারে, এক্স এর ভ্যালু কত হলে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে এবং মিনিমাম ভ্যালুটা কত। আচ্ছা, এরপরে দেখেন এইটা একটা স্কোয়ার হবে, তাহলে কে এর মান কত হবে। এইটা একটু ট্রিকি কোশ্চেন, আমরা একটু এটা চিন্তা করি। এটা কিন্তু অপশন টেস্ট করেই করা যায়, বা আপনি এখানে নিশ্চয়ক বের করতে পারেন যে ডিসক্রিমিনেন্ট। এটা ডিসক্রিমিনেন্ট কত, 2 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কে প্লাস 1 ইন্টু 2k প্লাস 3 ইজ ইকুয়াল টু, যদি 0 ধরি তাহলে এটার মান যত আসে সেটা অনুসারে আমরা কি করতে পারবো, যে এটা একটা স্কোয়ার রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে স্কোয়ার রিপ্রেজেন্ট করলে এইটা কি হবে, এই আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার লিখি তাহলে প্রথমটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার হচ্ছে, তাই না। আচ্ছা, তাহলে এই যে প্রথম সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, একটা হোল স্কোয়ার হইতে হবে, অর্থাৎ 4 হইতে হবে অথবা 25 হইতে হবে, তাই না। তো আপনি দেখেন এখানে যদি 2 বসান, কে প্লাস মানে 2 প্লাস 1 তাহলে কত হয়ে যায়, 2 প্লাস 1 হয়ে যায় 3, তো 3 তো হোল স্কোয়ার হয় না, তাহলে এটা বর্গ সংখ্যা হবে না, তাহলে অপশন এটা বাদ। ঠিক আছে, -2 বসাই, দেখেন -2 বসাইলে কত হচ্ছে, -1 হচ্ছে। একটু খেয়াল করেন, মাইনাস এক্স স্কোয়ার, এখানে যদি বসান -1 তাহলে কি 2x, এখানে যদি বসান তাহলে কত হচ্ছে -1 সমান হচ্ছে, এইটারে কিন্তু আপনি চাইলে হোল স্কোয়ার মাইনাস কমন নিয়ে কি লিখতে পারেন, x - 1 হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা হোল স্কোয়ার, নেগেটিভ হোল স্কোয়ার, সমস্যা নাই, কিন্তু এটা একটা কি বর্গ সংখ্যা কিন্তু, তাই তো। তাহলে আপনি এটাকে কনসিডারেশনে নিতে পারেন, অর্থাৎ এক্স এর সাথে যেটা থাকবে, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা একটা বর্গ সংখ্যা হইতে হবে। তাহলে -2 হইতে পারে, তাহলে -2 অপশনে এটাতে আছে, তাহলে আমি আরেকটা চেক করব, 3 যদি চেক করি, দেখেন 3 বসালে কত হবে 4, তাহলে এটাও বর্গ সংখ্যা হচ্ছে। এখানে যদি 3 বসাই তাহলে কত হচ্ছে 3 × 6 9, তাই না। তাহলে এই দুইটা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মোস্ট প্রবাবলি আনসার কি হবে, এইটা। ঠিক আছে, আপনি -3 বসাই দেখেন, -3 বসাইলে কিন্তু এখানে বর্গ সংখ্যা হয় না, 2 চলে আসে, -2 চলে আসে। তো এইভাবে আপনারা চেক করে করতে পারি, আর বাকিটা হচ্ছে এই ইকুয়েশন আপনারা সলভ করে ওকে এর মান বাইর করতে পারেন। ঠিক আছে, তাহলে দুইটাই আপনারা এটা নিজেরা করলে এটা একটু বেশি বড় হবে আর কি, আমাদের টাইম কিল হবে। তো আমরা শর্টকাট ওই যে বলছিলাম না, ট্রায়াল এন্ড এরর মেথডে করব, ট্রায়াল এন্ড এরর মেথড। আচ্ছা, এরপরে হচ্ছে ইফ রুটস অফ এত আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি, একটা রুট যদি আলফা হয় আরেকটা কত হবে 1/α, তাই না। তো আলফা প্লাস 1/α, ওই যে আমরা পড়ছিলাম দুইটা মূলের যোগফল কত হবে -3k/k² - 3, আলফা ইন্টু 1/α, তাহলে কি হবে 3k + 1 ডিভাইডেড বাই এই যে k² - 3। তো যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে তখন আমরা গুণফলটা নিয়ে কাজ করব, কারণ এটাতে যদি কাজ করি তাহলে দুইটা চলক মানে দুইটা আননোন থাকবে, কিন্তু ইকুয়েশন কয়টা পাবো, একটা। এই দেখেন এখানে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে 1, তাহলে দেখেন k² - 3, আর এটাকে যদি এখানে নিয়ে আসি 3k - 1 সমান 0, তাহলে এখান থেকে পাচ্ছি কি k² - 3k - 4 সমান 0। তো এটাকে আপনারা যদি ভেঙে লিখেন তাহলে কি হচ্ছে 4k k - 4 আর হচ্ছে কি k + 1 ইকুয়াল টু 0, তাহলে k এর মান কত হচ্ছে 4 আর -1। ঠিক আছে,
এইটা আমাদের আনসার আর কি। আচ্ছা, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যে অবজেক্টিভ গুলো করতেছি এগুলো কিন্তু কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসছে, অথবা আপনাদের ওই যে নিবন্ধনে আসছে, অথবা কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলা আছে, ইফ ওয়ান রুট অফ এটা ইজ ইকুয়াল টু 4 দেন ফাইন্ড দ্য আদার ওয়ান। তো এটা সোজা, একটা রুট তো 4 বলছে, আরেকটাকে ধরলাম বিটা, তাহলে 4 প্লাস বিটা সমান কত, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে 4 প্লাস বিটা সমান কত হচ্ছে 5, তাহলে বিটা সমান কত হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে কত 1। এটা একটু ইজি প্যাটার্নে ম্যাথ দিয়েছে। তো অনেকে হয় কি প্রথমে সি এর মান বের করে, সি এর মান বসাইয়া আবার অঙ্কটা সলভ করার চেষ্টা করে, এতে কিন্তু টাইম কিল হবে। আচ্ছা, 1 প্লাস আই, তাহলে আলফার মান কত বলা আছে 1 প্লাস আই, তাহলে বিটার মান কত হবে মুখস্থ 1 মাইনাস আই। তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনের সূত্র কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে আপনি মান বসান, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত, আমরা যদি এটা যোগ করি তাহলে পাচ্ছি কত 2x, তাই না? আর আলফা বিটা গুণ করলে কত পাবো 2 পাবো, সমান 0। ঠিক আছে, এটা আপনারা করতে পারবেন, এটা ইজি। শুধুমাত্র এই যে এটাই মনে রাখতে হবে আর কি, একটা মূল দেওয়া থাকলে আরেকটা মূল মুখস্থ। তাহলে আনসার কোনটা হচ্ছে এ। রুটস অফ কিউবিক ইকুয়েশন, তাই না? রুটস অফ কিউবিক ইকুয়েশন হচ্ছে কত? আচ্ছা, এইটা আমরা অপশন টেস্ট দিয়ে করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, যদি কিউবিক ইকুয়েশন সলভ করতে বলে আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে 991 এমএস এর ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এটা টাইপ করলে আনসার বলে দিবে। তাহলে এটার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আনসার হচ্ছে কত 1 বসাইলে আনসার হচ্ছে, তাই না? 1 বসাইলে হচ্ছে, 2 বসাইলে হচ্ছে। এইভাবে করতে পারি আমরা, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এক্স এর মান যদি 1 হয় তাহলে এটা 0 হয়। তাহলে আমরা কিভাবে যেন করতাম, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1, তাই না? আমরা ওই যে আলাদা লিখে নিতাম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, তারপর এক্স স্কোয়ার কমন নিব, এটাকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি আসবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তারপর আমরা লিখবো 5x স্কোয়ার, এটাকে আমরা মাইনাস 5x দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে প্লাস 5x, তারপর কি লিখবো 6x প্লাস মাইনাস 6, তাহলে এখানে আমরা কি লিখবো প্লাস 6 সমান 0। এখান থেকে x মাইনাস 1 যদি নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, তাহলে 2 3, তাহলে x এর মান কত হচ্ছে 2,3। তাহলে এটা আমাদের আনসার। ঠিক আছে, এটা আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারেন, আর এভাবে করলে আরেকটু তাড়াতাড়ি করতে পারবেন নাকি, অথবা অপশন টেস্ট করেও করতে পারেন। আচ্ছা, এখানে আনসারটা উঠেই আছে যে এইটা ভ্যালিড ফর কত সিমেট্রিক্স এক্সপ্রেশন। আপনি যদি আলফার জায়গায় বিটা দেন তাহলে মানের কোনো সমস্যা হয় না, তাহলে এটা সিমেট্রিক্স এক্সপ্রেশনের জন্য সত্য। সিমেট্রিক কিভাবে দেখবেন, আলফার জায়গায় কি দিবেন বিটা দিয়ে দিবেন। আচ্ছা, সামেশন অফ সি কিউব বাইর করতে বলছে, তাই না? এই সি কিউব দ্বারা কি বোঝাইতে, যে এখানে দেখেন এ প্লাস বি প্লাস সি সমান কি, এইখানে একটু ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তাহলে কি লিখবো 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে 0। তারপর কি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কি হচ্ছে -4, তাই না? তারপর হচ্ছে কি এ বি সি সমান কত হচ্ছে -3। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছি কি সামেশন অফ সি কিউব। সামেশন অফ সি কিউব মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটার সাথে আমরা একটা 3abc লিখে নিই, আর কি যোগ করে দেই 3abc যোগ করে দেই। 3abc যদি যোগ করি তাহলে এইটার ফর্মুলা কত ছিল, এ প্লাস বি প্লাস সি, এটা আমি লিখে দিয়েছিলাম ফর্মুলাটা, আপনি একটু দেখে নিন। এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ প্লাস, আচ্ছা এটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস কত 3abc। আচ্ছা, এখন এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, কারণ পুরোটাই কি আছে মাল্টিপল হিসেবে আছে। তাহলে কি থাকলো আপনার 3abc থাকলো, তাই তো 3abc থাকলো।
তাহলে 3 আর ABC এর মান কত -3, তাহলে आंसर কত -9। খুব বেশি বড় না, জাস্ট আপনারা একটু মনে মনে ক্যালকুলেশনটা আরেকটু ধারালো করতে হবে আর কি আপনাদেরকে। আচ্ছা, এইটা এসএসসি তেও আসে, আবার আমি দেখলাম যে আপনাদেরও আসতে পারে। এটা একটু কঠিন প্যাটার্নের অঙ্ক। তো এরকম যখন রুটের মধ্যে রুট থাকবে, এটা সমান আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব, তাই না? এক্স ধরে নিলাম, তাহলে কি আছে -2 + 2 √2 প্লাস এভাবে যাইতে থাকবে, তাই না? আমি যদি এক্স স্কোয়ার করি তাহলে কি হচ্ছে -2 + 2 √2 প্লাস এভাবে যাচ্ছে, তাই না? তো আপনি দেখেন যে এটা এক্স স্কোয়ার আছে ইকুয়াল টু কত -2 আছে, আর এইখানে দেখেন তো +2x লেখা যায় না? এই জিনিসটা সেম, তাই না? তাহলে এটা কি লেখা যায় +2x। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি x² - 2x + 2 = 0। আচ্ছা, এখন হচ্ছে ওই যে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র x = কি -b, তাহলে -2 ± √2, এটাও ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারেন কিন্তু, +-b² মানে হচ্ছে -2² - 4 × 1 × 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 2 ± আমরা একসাথে যদি করে ফেলি 4 8, তাহলে হচ্ছে কত -4, তাহলে এটাকে লেখা যাবে 2i ডিভাইডেড বাই 2, তাহলে 1 ± কত হচ্ছে i, তাহলে आंसर কত হচ্ছে 1 ± i। ঠিক আছে, তাহলে এটা একটু বেশি টাইম দিতে, তো এটাই বললাম আর কি যে কিছু কিছু অঙ্কতে আপনাকে টাইম দিতে হবে। এই টাইমটা বাঁচানোর জন্য আপনাকে ওই যে আগের বাংলাতে ইংরেজিতে সাধারণ জ্ঞানে টাইম বাঁচায় আসতে হবে, না হলে কিন্তু ওই 60 মিনিট সময়ের মধ্যে 100 নাম্বার ম্যাথ আনসার করা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন কিউবিক ফাংশনের এই রুট বিশিষ্ট মূল বের করতে বলছে, সমীকরণ বের করতে বলছে। তো তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে কিউবিক ফাংশনের মূলগুলো তো আমি জানি এবিসি, তাই না? তাহলে a + b + c এটা লিখে নিচ্ছি। a + b + c সমান কত হচ্ছে 0, তাই তো? তারপর হচ্ছে ab bc ca এটা সমান কত হচ্ছে q, তারপর হচ্ছে a b c সমান হচ্ছে -r। এখন দেখেন আপনি একটা মূল y সমান এটা ধরে নেন b + c/a², এখন b + c সমান কত -a, যে এখান থেকে দেখেন b + c সমান কত লেখা যাবে -a ডিভাইডেড বাই a², ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করলে কত আসলো a, তাই তো? তাহলে এখান থেকে আমি a সমান কত পাচ্ছি, a সমান পাচ্ছি -1/y, a সমান কত পাচ্ছি -1/y। তো a মানে কি ছিল, x ছিল না? a মানে ছিল x, তাহলে x = কত পাচ্ছি -1/y। এই x এর মানটা আপনি ওই ইকুয়েশনে বসায় দেন যে -1/y হোল কিউব প্লাস q * -1/y প্লাস r সমান কত 0। এখন এইখান থেকে আপনি কি ইকুয়েশন পাচ্ছেন, -1/y³ মাইনাস q/y প্লাস r সমান হচ্ছে 0, তাই তো? আচ্ছা, আপনি লসাগু করেন, তাহলে y³ তাহলে হচ্ছে -1 মাইনাস q/y² প্লাস r y³ সমান হচ্ছে 0। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি ry³ মাইনাস q/y² মাইনাস 1 সমান 0। তাহলে আপনি দেখেন y এর জায়গায় এখন শুধু x রিপ্লেস করে দিবেন, তাহলে r মাইনাস q মাইনাস 1, তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে b। তো এইটা একটু কঠিন টাইপের অঙ্ক আর কি, যেটা কঠিন টাইপের অঙ্ক এটাতে 3টা স্টার দিবেন, পরে আবার এটাতে ব্যাক করে আসবেন। তো আমাদের আজকের ক্লাসের যে টপিকগুলো আমরা সবগুলোই ধরার চেষ্টা করছি আর কি। তো আমাদের আজকের ক্লাসের টপিক এখানেই শেষ, কিন্তু আপনাদের করতে হবে অনেক বেশি প্র্যাকটিস। যেমন আজকের যে টপিকগুলো পড়লাম এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার এইচএসসির বইয়ের মধ্যে হিউজ অবজেক্টিভ আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।